আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের সামনে মাইক্রো ফাইন্যান্স প্লাস মাইক্রো ক্রেডিট নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা যারা মাইক্রো ফাইন্যান্সে কাজ করতে চায় অথবা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা মাইক্রো ফাইন্যান্সে কাজ করতে চান বা করতে আগ্রহী, আমাদের অনেক ভাই বোনেরা মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে জানতে চান। প্রচুর পরিমাণে নেগেটিভ ও পজিটিভ তথ্যের কারণে মাইক্রো ফাইন্যান্সে কাজ করতে আগ্রহ প্রকাশ করতে চান। দীর্ঘ 5 বছর দেশের স্বনামধন্য এনজিওতে কাজ করার অভিজ্ঞতা থেকে আজকে আমার এই অভিব্যক্তি। যারা প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের তথাকথিত প্রশ্নের উত্তর সেই ভিডিওতে পেয়ে যাবে। দর্শক, আসেন কথা না বাড়িয়ে চলে যায় মূল টপিকে। আজকের মূল টপিক হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের চাকরির আগে এবং পরে মূল বিষয়গুলো কী কী, বা আমরা কিসের উপর ভিত্তি করে মাইক্রো ফাইন্যান্সে কাজ শুরু করতে চাই, সেই বিষয়টাই আজকে পুঙ্খানুপুঙ্খে ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমত পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব এবং নেগেটিভ বিষয় নিয়েও আলোচনা করব, কারণ মাইক্রো ফাইন্যান্সের পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই আছে। আমরা যেভাবে যেটাকে রিসিভ করব সেটাই আমাদের মধ্যে কাজে লাগতে পারে। তাছাড়া সবচেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় পজিটিভ দিকগুলো অ্যানালাইসিস করেই একটা সংস্থা বা একটা প্রতিষ্ঠানে কাজ করা বাঞ্ছনীয়। দর্শক, আজকের প্রথম ধাপটি হলো, যেটার মাধ্যমে আমরা মাইক্রো ফাইন্যান্সে কাজ করার আগ্রহ প্রকাশ করি, সেটি হলো নির্ধারিত একটি ডেস্ক থাকবে। মার্কেটিং কোম্পানির মতো ডিলারের দোকানে বসতে হবে না। দ্বিতীয়ত, সদস্যরা আপনাকে স্যার বলে সম্বোধন করবেন। তৃতীয়ত, মাস শেষ হওয়ার 3 কর্মদিবসের আগেই বেতন পাবেন, সরাসরি ব্যাংকে ঢুকবে। চতুর্থত, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস পাবেন। পঞ্চমত, অনেক প্রতিষ্ঠান ইনক্রিমেন্ট ইনসেন্টিভ, ঈদের বোনাস, বৈশাখী ভাতা ইত্যাদি দিয়ে থাকে। ষষ্ঠত, শর্ত সাপেক্ষে মোটরসাইকেল ক্রয় এবং ব্যক্তিগত লোন নিতে পারবেন। সপ্তমত, অনেক প্রতিষ্ঠান খাওয়ার জন্য আবাসন, ডাইনিং এবং খাবারের সুব্যবস্থা করে থাকে। অষ্টমত, কর্মদক্ষতার ভিত্তিতে অটো ইনক্রিমেন্ট ইনসেন্টিভ প্রমোশনের ব্যবস্থা থাকে। নবমত, চলমান চাকরির বাজারে তুলনায় অন্যান্য চাকরির থেকে ভালো বেতন পাওয়া যায়। দশমত, প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স দুর্ঘটনাজনিত পেমেন্ট প্রদান করে থাকে। 11তম, অনেক প্রতিষ্ঠান সপ্তাহে 2টি ছুটি নির্ধারিত করে এবং সরকারের ছুটিও সেখানে থাকে। 12তম, কষ্ট করে ধৈর্য ধরে করতে পারলে ভালো ক্যারিয়ার গড়া যায় এনজিওতে, সেটার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। তার পাশাপাশি নেগেটিভ কিছু দিক রয়েছে, সেগুলোও আমি আলোচনা করতে চাই, কারণ পজিটিভ নেগেটিভ দুটি দিক অ্যানালাইসিস করেই আমাদেরকে সে চাকরি বলেন বা লাইফস্টাইল বলেন সেটা নির্ধারণ করা উচিত। প্রথমত, সকাল 8টায় অফিসে ঢুকবেন, হাজিরা খাতায় স্বাক্ষর করবেন, রাত কয়টা শেষ হবে সেটা নিশ্চয়তা নাই। দ্বিতীয়ত, ঝড় বৃষ্টি, বন্যা, লকডাউন, শাটডাউন যাই হোক না কেন কালেকশন করতে হবে। তৃতীয়ত, সমাজের একেবারে নিম্ন ব্যক্তি থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত মিলেমিশে কাজ করতে হবে। পঞ্চমত, সদস্য ভর্তি, সঞ্চয়, এমএসডি আর ইত্যাদি টার্গেট ফিল আপ করতে হবে। ষষ্ঠত, সদস্যর কাছ থেকে টাকা আদায় করার সময় ভালো জাল, ছেঁড়া এবং নোংরা নোটগুলা দেখে শুনে আদায় করতে হবে। ষষ্ঠত, বসদের সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে। সপ্তমত, ছুটির দিনে টিম ওয়ার্ক সহ বকেয়া আদায় করতে হবে। অষ্টমত, প্রচুর পরিমাণে কাজের চাপ থাকতে পারে। নবমত, সদস্যর বাড়িতে বসে মশার কামড় খেয়ে টাকা আদায় করতে হবে, সে এক্সপেরিয়েন্স থাকতে হবে।
দশমত, মাস ক্লোজিংয়ের সময় কোনো ধরনের বকেয়া মানবে না। সদস্য টাকা না দিলে নিজের মতো করে অফিস ক্লোজ করার চেষ্টা করতে হবে। 11তম, স্যালারি কেন এনজিও আগে দেয় সেটা বকেয়া কমানোর কারণ হতে পারে। 12তম, কিছু কিছু এনজিও মাস ক্লোজিংয়ের আগে লাস্ট 3 কর্মদিবসে স্যালারি দিয়ে থাকে, বিশেষ করে কারণ এনজিওতে যেহেতু টাকার টার্গেট ফিল আপটা থাকে 100% সদস্য, তখন টাকাটা না দেওয়ারই কারণ হতে পারে। কারণ কিছু কিছু সদস্য, আপনার 5 জন সদস্যর মধ্যে যে 5 জনই কিস্তিটা দিয়ে দিবে সেটা কখনো সম্ভব না। সেখানে একজন সদস্য কিস্তিটা নাও দিতে পারে। সেদিক থেকে নিজের স্যালারি থেকে মেনটেন করার জন্যই বিশেষ করে কিছু সংস্থা না, ধরেন মাইক্রো ক্রেডিট নিয়ে যারা কাজ করে 99% সংস্থাই মানে সে স্যালারিটা মাসের ভিতরে দিয়ে দেয়। কিছু কিছু সংস্থা আছে ব্যতিক্রম, সেগুলো অন্য কথা। কিন্তু এই স্যালারিটার মূল ইস্যু বা বিষয় হলো, যেহেতু আমি কাজ করছি, আমার কাজ করার অভিজ্ঞতা আছে, সেদিক থেকে আমি বলতে পারি সেটাই হয় মূল বিষয়। কিন্তু যদি সদস্য ভালো থাকে, সে মাস ক্লোজিংয়ে সেটা করলেও মাস ক্লোজিংয়ের পরে সে টাকাটা উঠায় নিয়ে আসা যায়। আর তাদের বেলায় সেটা করা উচিত যে স্টাফ ফিল থেকে টাকা তার নামে জমা করার পরেও নিজের টাকাটা উত্তোলন করতে পারবে, যথাসময়ে আনতে পারবে, সেটা করা উচিত। অন্যথা কখনো সম্ভব না। যারা টাকা কালেকশন করতে পারেন না, 99% আদায় তো দূরের কথা, 90%ও আদায় করতে পারেন না, তাদের জন্য এই কাজ নয়। সর্বোপরি বলতে গেলে মাইক্রো ফাইন্যান্স বা এনজিওতে কাজ করতে হলে পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে, আর সেটা অ্যানালাইসিস করেই আপনাকে সেটা নির্ধারণ করতে হবে সে কাজটা আপনার জন্য কি না। বিশেষ করে যারা প্রশ্ন করেন যে এনজিওতে কাজ করলে কেরিয়ার কি সুন্দর হবে, কেরিয়ার কেমন হবে, এটা সেটা বিভিন্ন ধরনের কথা বলে। এনজিওতে কাজ করলে কেরিয়ার সুন্দর হয় কি না জানি না, কিন্তু এনজিওতে কাজ করে যদি কেরিয়ার সুন্দর করতে পারেন তাহলে আপনি সাকসেস। আর সেখানে অনেক জোরজাপটা, অনেক বাধা বিপত্তি থাকে, সেটা অতিক্রম করেই আপনাকে জয়টা নিশ্চিত করতে হবে। দর্শক, আমার ভিডিওটা আজকে যদি ভালো লাগে আর যারা এনজিওতে কাজ করতে আগ্রহী তাদের জন্য সামান্যতম যদি উপকারে আসে, পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।